প্রার্থীগুলা কেমন হইল, সাংসদ হিসেবে কেমন করবে, এই ওপিনিয়ন যদি আমি দেই এতে কিছু আসে যায় না। আমার কথায় তারা দেয় নাই। ব্যক্তিগতভাবে যদি আপনি আমারে দেন বলেন, তাহলে আমি অনেক জায়গায় হতাশ আছি, অনেক প্রার্থী আমি হতাশ আছি। এখন তারা শুনলে বলবে উনি হতাশ হইলেই বা কী হয়? এই প্রশ্নের তো কোনো উত্তর নাই। এখন আপনি কতগুলো জিনিস যদি আপনি দেখেন, যে ধরেন অনেকগুলো জটিলতা হবে এখানে। যেমন ধরেন বিএনপির বোধহয় এমন কোনো আসন নাই যেই আসনে মিনিমাম 3 জন প্রার্থী হওয়ার মতো লোক নাই, বেশিও থাকতে পারে, মিনিমাম 3 জন। তো এত বড় দলের এই যে 3 জন লোকের ভিতরে তো একজনের নমিনেশন দিছে, তো যেই একজনকে দিছে বাকি দুজন কি ভাবছে আমরা তো জানি না, কিন্তু বাকি দুজন ভাববে যে তারা যোগ্য। এখন এটা একটা জটিলতা আছে বড় দলের জন্য। আমি জানি না সেটা তারা কেমনে ম্যানেজ করবে। বাকি 2 জন বা বাকি 3 জন যারা আছে তারা ভাববে কি, যে আমি একটা কথা বলি, কথাটা পুরনো না, মানে 5ই আগস্টের পরের কথা এটা, বাকিরা কিন্তু বুকে পাথর বেঁধে মেনে নিবে এই নমিনেশন। যাকে দিবে তাকে বাদে বাকিরা বুকে পাথর বেঁধে মেনে নিবে। কেন নিবে? কোনো অপশন নাই। তো বুকে পাথর বেঁধে মেনে নেওয়ার অর্থই দ্বারা এই মেনে না নেওয়া। মেনে না নেওয়া, তা মেনে না নেওয়ার প্রতিক্রিয়া কি হতে পারে? 1 নম্বর, যদি সেখান থেকে এমপি হয়ে আসে তাহলে ওই সিটটা তার জন্য পার্মানেন্ট হয়, মানে নর্মাল ট্রেন্ড। আর বুকে পাথর বেঁধে নেওয়ার মানে হচ্ছে আমি তাকে মেনে নেইনি। তাহলে কি হতে পারে? এটা সিম্পল ব্যাপার, সেখানে একটা শীতল লড়াই থাকতেও পারে। মানে এগুলোতে খুব একটা ডিফার হবে না। কিন্তু যেমন আমি খুব বিনয়ের সাথে বলছি, আমি খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি। আমি বললাম যে আমি একবার ইফতার পার্টিতে গেছিলাম, সে যখন বিরোধী দলের নেত্রী, জীবনে তার সাথে মুখোমুখি ওই বাড়ি দেখা হয়েছে, 2-3 মিনিট ছিল, তারপরে ইফতার শুরু হইলো, তারপর উনি চলে গেলেন বিরোধী দলের নেত্রী। তার পাশে আমি বসা, মাঝখানে একটু গ্যাপ ছিল। মানে আমি অভিভূত, তার ওইসব নিয়ে আমার কাছে কোনো বিতর্ক নাই। কিন্তু যে কথাটা রনি বলল একটু দ্বিমত আমি করি। হ্যাঁ, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে রাখা হয়েছে কিন্তু সিম্বল অফ ইউনিটি হিসাবে, কারণ আমরা একটা নেতৃত্বের সংকট এখানে দেখতে পাচ্ছি। আর যে কোনো কারণেই হোক, তারেক জিয়া সাহেব এখনও লন্ডনে। বিএনপি যাই মনে করুক, মানে আমি প্রত্যাশা করি নাই যে উনি লন্ডনে এখনও থাকবে। আমি কিছুদিন আগে একটা টকশোতে যখন সম্ভবত কিছুদিন আগে বিবিসিতে যখন ইন্টারভিউ দিলাম, আমি এটিএন বাংলায় কথা বলেছিলাম, তখন আমি বলছিলাম যে আমি যদি তারেক জিয়া হইতাম 6ই আগস্ট আসতে পারলাম না, ধরে নিলাম, কিন্তু এখন থেকে যে কোনো মুহূর্তে আমি এসে পড়তাম। মানে এটা বলছি কেন, যে ক্রুশিয়াল টাইমে নির্বাচনটা হচ্ছে এখন, এবারের নির্বাচনটা, মানে এবারের নির্বাচনটা গত 53 বছরে এমন একটা নির্বাচন যার আগে 1400 লোকের প্রাণ গেছে, 20,000 আহত হয়েছে, মাঠে আন্দোলন করছে, পুলিশ পালাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই, সেই অবস্থা একটা নির্বাচন হতে যাচ্ছে। 3 দিন আগে একজন ডিআইজি পালাইছে, 21 দিন আগে একজন জেনারেল পালাইছে। পরিষ্কার বোঝা যাচ্ছে মাঠটা সুন্দর নয়। সেই অবস্থায় এখন যেটা বলছে সে, হ্যাঁ এখনও তার সেই ইমেজ আছে, 3টা সিট যদি নিতে পারেন পরবর্তীকালে ছেড়ে দিলে বা ইলেকশন করে 3টে সিট আনবে, এটা পরিষ্কার, এটা প্ল্যানটা বোঝা যায়। 2 নম্বর আসেন, এখানে মেইন লড়াইটা কথা হচ্ছে আমি ত্যাগী আপনি ধনী। লড়াইটা হচ্ছে এইখানে, আমি ত্যাগী আপনি ধনী। এখন ঢাকা শহরে একটা নির্বাচনের জন্য এখানে পানির দরে খরচ হবে 10 কোটি টাকা, আমি কমাইয়া বললাম। আপনি বলেন এই যে আরেকটা লোক আছে ত্যাগী, যার টাকা নাই সে ত্যাগ করে কি? সে ঝুঁকি নেয় মাঠে, সে গুলির সামনে যায়। তা আমি ত্যাগী যিনি, ত্যাগী কি করে? সে তার আরাম বিসর্জন দেয়, সে মামলায় পইরা পালায়, সে ত্যাগী। আর যিনি ধনী সে শুধু বাহবা দেয়। ফ্যামিলির লাগতেছে 50,000, হয়তো 5,000 টাকা দিয়ে কোঅপারেট করে, স্যার বাবা আঙ্কেল এই অবস্থা আমার বাপতেই। তো এই যে ত্যাগীরা করে কি, টাকাওয়ালারা করে কি, কিছু টাকা ত্যাগ করে। টাকা ত্যাগ কিন্তু ইস্যু না, কিন্তু যিনি সত্যিকার ত্যাগী তার নমিনেশন হবে না, হবে না। এর কারণ হচ্ছে ঢাকা সর্বনিম্ন ঢাকার মধ্যে তো 20 কোটি টাকার নিচে হয় না। আমি তর্কের খাতিরে কমায় 10 কোটিও ধরি, ওই ত্যাগীরা সেটা পাবে না। তারা ত্যাগীরা অলওয়েজ হ্যান্ড টু মাউথ। কিন্তু রাজ্জাকি ভাই, আজকের পরিস্থিতিটা কি? মানে যেইভাবে বিএনপি বিরোধী লোকজন বলছিল যে অনেক বেশি প্রতিক্রিয়া হবে, সামাল দিতে পারবে না, সে অনুযায়ী প্রতিক্রিয়া কি সেরকম হয়েছে? কিছু কিছু জায়গায় আপনি বলতেছেন যে বিএনপির এই যে নমিনেশন কি নিয়ে? হ্যাঁ, আমি তো এক কথা আপনাকে বলেই দিলাম, প্রত্যেকে বুকে পাথর বেঁধে মেনে নিবে, কিছু লোক ছাড়া। কিছু লোক বলতে ধরেন 50টা 100টা লোড বিয়ারিং বিম থাকে। লোড বিয়ারিং বিম মানে একটা বিল্ডিংয়ে ধরেন 300 এমপি মানে কি 300 বিম আপনি ধরে নেন। এর ভিতরে লোড বিয়ারিং বিম কোনগুলা? যেমন ধরেন ফখরুল ইসলাম আলমগীর, লোড বিয়ারিং বিম। আপনি এটা নিয়ে কেউ দ্বিমত করবে না, কথার কথা বলছি। আজকে সালাউদ্দিন আহমেদ, এটা নিয়ে দ্বিমত করবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে ধরেন আরও যারা হেভি ওয়েট আছে, এদেরকে নিয়ে কেউ, এখানে যদি 10 জনও ভালো নেতা হয়, ওরা এটা নিয়ে মানে যারা করে তারা বুঝবে। আমরাও তো প্রতিক্রিয়া দেখতেছি, ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে, কোথাও কোথাও টায়ার পড়ছে রাস্তার ভিতরে। তার মানে কি? এটা প্রতিক্রিয়া।
এটার কারণে আরেকটা ব্যাপার হয়েছে, মাত্র 237 জনে দিচ্ছে, 63টা বাকি আছে। এই যে 63টা সিট, এই 63টা সিট যাদেরকে দিবেন আপনি অন্য দলের যদি দেন, অলরেডি আমি এক জায়গায় দেখছি ঝাড়ু মিছিল হয়েছে যে তাকে অ্যালাউ করা যাবে না, আর এক জায়গায় দেখছি পার্টি অফিস ভেঙে দিচ্ছে তার, মানে সে অন্য পার্টির, কিন্তু একটা ইনডাইরেক্ট সিগন্যাল আসছে যে বিএনপি থেকে তাকে, দুই জায়গায় বিতাড়িত হয়েছে। কারণ ওই যে বললো 17 বছর ধরে ত্যাগ করতেছে, সেখানে যেহেতু দলের লোকের অভাব নাই, ওই এনসিপি লোক টোকাইতে পারে, জামাতও লোক টোকাইতে পারে টু সাম এক্সটেন্ট, কিন্তু বিএনপির তো কোনো আসনে 3জন 4জন প্রার্থী আছে, সেখানে আপনি 237 দিলে আর যে 63টা রাইখে দিচ্ছেন, নো ডাউট তাদের ভিতরে নানান রকমের দানা বাঁধতেছে, এবং এই 63টা সিট যদি জোট বানায় অন্য লোকের দেয়, 63টা ওই হারানোর সম্ভাবনা আছে, বিকজ ওইখানে যারা বিএনপির তারা আছে, দে উইল নট অ্যাকসেপ্ট দেম। এখন সেই জায়গাটায় নাই। যদি এমন হইতো যে দলীয় জোট করা দরকার, বিরাট কম্পিটিশন বাজারে, জোট না করলে পারবো না, পিছিয়ে যেতে পারে, এটা বিএনপির জন্য দরজাটা পরিষ্কার যে আমার সামনে কেউ নাই, সুতরাং এইটা কেউ মানবে না, এবং এটা কিভাবে সামাল দিবে আমি জানি না, তবে এটা আমার কাছে মনে হয় বিএনপির জন্য যথেষ্ট কাঠখড় পোড়াইতে হবে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। জি, রেজাউল করিম রনি, ধরেন না এমনও হতে পারে তারা হয়তো সেন্ট্রালি টাকা ডিস্ট্রিবিউট করে যে তোমাদের নির্বাচনের জন্য এটা করলাম, আমি জানি না। আর এখানে যেটা এই যে বড় দল, আমি বারবার বলছি, তো বড় দল হলে কিসে আপনি কিভাবে দিবেন? আপনি যদি 5 জনের জায়গায় একজন আরও 6 মাস আগে দিয়ে থাকতেন, তাহলে ওই 4 জন হয়তো বিমুখ হয়ে যেত, দেখা যেত অ্যাক্টিভিটি, বরং এই দেয় নাই বিধায় 5 জনই ওয়ার্ক করছে, হয়তো মাঠে ছিল, ইন্টারাকশনটা বাড়াইছে, হয়তো উৎফুল্ল হয়েছে। তো ওটা করছেন কি হিসাবে, যে আগে দিয়ে থাকলে বাকি 4 জন বিমুখ হইতো। আবার এখন ডিমেরিটস কোনটা, 5 জনের ভিতরে একজনে দিলাম, বাকি 4 জন হতাশ হয়ে গেল। এই যে বিষয়গুলা, এটা শুধু সিস্টেমের অভাব, ডিসিপ্লিনের অভাব। ডিসিপ্লিন যদি কঠিন থাকতো, যেমন সে তারেক জিয়া সাহেবের কথা বললেন, তারেক রহমান সাহেবের এই যে চাঁদাবাজির একটা বদনাম আছে, উনি তো কন্ট্রোল করতে চাইছেন, কিন্তু ইনফ্যাক্ট বদনামটা তো যায়নি রে ভাই। এই যে যায়নি তার মানে কিন্তু বিশৃঙ্খলাটা আছে। সেকেন্ড থিং, আর একটা জায়গায় আসেন, আপনি যদি বিএনপিকে একটা মডার্ন দল আপনি ধরেন, যেমন জামাতে আমরা ধরি কট্টর টাইপের ইসলামপন্থী, তাদের এখানে নারীর ভূমিকা কম, সেন্ট্রালি তাদের প্রমোশন কম, ধরে নেন। আপনি নর্মালি বোধহয় কি মানে ওই যে নির্বাচন কমিশনের যে রুলস, তাতে বোধহয় 33% নারীর থাকার কথা সবটা দলে। তো 33% নারীর মূল্যায়ন করতে গেলে আপনি তো সব জায়গায় দেখবেন, সেই হিসাবে আপনি 237 জনকে নমিনেশন যে দেওয়া হলো, সেখানে 33% হিসাব করলে 75 থেকে 80 জন নারীর মনোনয়ন পাওয়ার কথা ছিল, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের যে নারী সংরক্ষিত আসনটা, আমি কিন্তু বিরোধিতা করছি না, আলোচনা করছি। নারী সংরক্ষিত আসনটা কখন আসছে আমাদের এখানে? যখন সরাসরি নির্বাচনে নারীদের কম ছিল, তখন তারা চিন্তা করতো যে নারীদের অংশগ্রহণটা রাখা দরকার, বিভিন্ন পেশাজীবীর থেকে আনা, সে লয়ার আনেন, স্পোর্টস মেয়ে কি অভিনেত্রী অভিনেতা, ওই কালচারাল জগৎ, মিডিয়া জগৎ থেকে নিয়ে অ্যাকোমোডেট করেন নারীদের, সেজন্য। কিন্তু আজকে দেশটা কিন্তু ঠিক সেই জায়গায় নাই। এখন 237 জনের মধ্যে মাত্র 10 জন যে নারী আসন, সেটা এত বেশি অপ্রতুল, তাতে মনে হচ্ছে যে এখানেও নারীদের অবমূল্যায়ন করা হচ্ছে। আমি জানি না তার পার্টিটা কিভাবে নিবে বা তারা কিভাবে মেনে নিবে। 70-80 জন তো মিনিমাম 50 জনের নমিনেশন হইলেও বোঝা যাইতো যে তারা নারী ক্ষমতায়ন করতে চায়। কিন্তু এটা তো আমি ইসলামী দল আর এটার ভিতরে এই ক্ষেত্রে আমি খুব একটা তফাৎ দেখতেছি বলে আমার কাছে মনে হয় না। এদিকটা তাদের বিবেচনা করা উচিত, কারণ আমরা এর খুব মডার্ন দল বলি, প্রোগ্রেসিভ দল মনে করি, এবং এই মুহূর্তে তাদের সামনে কেউ নাইও। যে কথাটা আপনি বললেন যে তাদের বিরোধী দল বলতে কিছু নাই, মানে তাদের সামনে এখন আসলে প্রতিদ্বন্দ্বী মানে প্রার্থী তাদের কাছে নাই বললে চলে। বরং ওই 63টা সিটে যদি অন্য দলের লোকের দেওয়া হয়, তাহলে পরে 63টা সিট হারানোর সম্ভাবনা আছে। আমি বলছি, চ্যালেঞ্জ করছি না, মানে বিএনপির জন্য খুব কঠিন, আভ্যন্তরীণ কারণেই চ্যালেঞ্জিং হচ্ছে নির্বাচনটা। কারণ একটা হলো ওই 63টা সিট বলে, এই যে কোর্ট অঙ্গনে ছিলাম সেখানে কথা হচ্ছে, কোন ব্যারিস্টার পাইলো না, কোন ব্যারিস্টার নামটা আসলো না, এটি নিয়ে কথা হচ্ছে। তো আমি ঠিক জানি না এগুলো সামাল দেবে কেমনে, কারণ হচ্ছে তৃতীয় পক্ষ অলওয়েজ কিন্তু আপনার ইন্টারনাল প্রবলেমের বেনিফিটটা কিন্তু এক্সটার্নালি অন্য কেউ নেবে, এটা নিয়ম। আপনার পারিবারিক জীবনেও দেখবেন, আপনার 3 ভাইয়ের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব হয়, এলাকার কমিশনে এসে মাতবরি করে, আর যদি 3 জন অটুট থাকেন, ইউনাইটেড থাকেন, কেউ ঢুকতে পারে না। তো বিষয়গুলো এরকম। সো বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং বলে আমার কাছে মনে হচ্ছে। রনি ভাই, আমরা দেখলাম যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা যাদের গত 16-17 বছরে অনেক ত্যাগ, তার আগেও ছাত্র জীবন থেকে তারা নির্যাতনের শিকার হয়ে আসছেন, তারাও অনেকে নমিনেশন পান নাই। হ্যাঁ, আমি নাম বলি, এখানে হাবিবুর নবী খান সোহেল, আসাদুজ্জামান রিপন, এরকম আরো অনেকে আছেন, এবং সবচেয়ে আলোচিত রিজভি ভাইয়ের রুমিন ফারহানার কথা বলা যায়,
হ্যাঁ, অনেকেই নমিনেশন পান নাই। আমি বারবার বলছি যে দেখেন, এই ইলেকশনটা ডেফিনেটলি আলাদা, মানে সময়টাই আলাদা। এই কারণে শুধু না, গণ অভ্যুত্থানের পরে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং তার নেতাকর্মীর চেয়ে এখানে বাংলাদেশের জনগণকে প্রোটেক্ট করা সবচেয়ে জরুরি এখন। হ্যাঁ, বিএনপি বড় দল, তার অনেক শুভাকাঙ্ক্ষী যেরকম আছে, তার শত্রুও আছে। শত্রু তার সুবিধা নিবে, রাজ্জাক একদম কারেক্টলি বলেছেন। সেই সুবিধা নেওয়ার সুযোগটা কিন্তু শত্রু তৈরি করে না, বিএনপি তৈরি করে দেয়। বিএনপির জন্য এই জন্য আমি বলছি বিএনপির শত্রু মিত্র যদি বিএনপির সবচেয়ে বড় সমালোচককে যারা বিএনপি করে তারাই অকথ্য ভাষায় গালাগালি করবে, কিন্তু আবার কানবেও বিএনপির জন্য। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি লোক পাবেন আপনি। বিএনপি যদি আজকে ক্র্যাকডাউন করে এই পার্টি ধরেন ভেঙে ফেলে মানে আমি বলতেছি যে ক্লিন আপ করে ফেলে, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। কারণ আমি বলতেছি বিএনপি এই যে মধ্যপন্থার রাজনীতি, মডারেট একটা ডেমোক্রেটিক পার্টি, পার্টিগুলোর মধ্যে প্রচুর স্পেস থাকে। ইডিওসেন্ট্রিক মতাদর্শিক ক্যাডারভিত্তিক সংগঠনের কোনো স্পেস থাকে না। যেমন ভাই জামাতের উদাহরণ দিলেন, জামাতের ধরেন অনেকদিন আগের থেকে যে নমিনেশন দিচ্ছে, হ্যাঁ নারী ক্ষমতায়ন বা নমিনেশনের ক্ষেত্রে যখন অনেক আগের থেকে নমিনেশন দিচ্ছে, ওই লোক কাজ করছে। পার্টি যদি ইলেকশনের 1 ঘন্টা আগে বলে যে ভাই আপনি বসে যান, অমুক লোককে দেন, ওই লোক হাসতে হাসতে মেনে নিবে, এটাই কোনো সমস্যা হবে না। কারণ ওখানে ব্যক্তি ইম্পর্টেন্ট, ওটা পার্টি মোনার্কির মধ্যে দিয়ে চলে। পার্টি সভারেন্টি প্রধান, ব্যক্তির সভারেন্টি। এটা হলো ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির থেকে ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পার্টির পার্থক্য। কিন্তু ডেমোক্রেটিক পলিটিক্যাল ব্যক্তি সার্বভৌম, হ্যাঁ এটাই হলো তফাৎ। এখন এই ধরনের ইডিওসেন্ট্রিক পার্টির মধ্যে এরা যদি ক্ষমতায় যায়, একটা আল্ট্রা ফ্যাসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা থাকে। গ্লোবালি এই প্রবণতা দেখা যায়, মানে রাইট উইং বলা হয় যেটাকে, রাইট উইং, যদিও বাংলাদেশে ওই অর্থে রাইট উইং নাই। সো এখন আপনি যে জায়গায় প্রশ্নটা করলেন, বিএনপির জন্য বারবারই হলো এখানে বিএনপির দুর্ভাগ্যটা কোন জায়গায়? বিএনপির দুর্ভাগ্যটা হলো বিএনপি প্রপার বিরোধী দল পায়নি। তাকে সারা জীবন ফাইট করছে একটা আওয়ামী লীগের মতো একটা ক্যাডার ভিত্তিক ফ্যাসিস্ট সংগঠনের সাথে, যে কারণে বিএনপিকে সবসময় গান্ধীবাদী বলা হইতো, কারণ সে তো পাল্টা ভায়োলেন্স করতো না, কিন্তু তাকে প্রোটেক্ট করা হইতো এইভাবে। এখন তাকে চ্যালেঞ্জ করার জন্য একটা ডেমোক্রেটিক পার্টি লাগবে। একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক পার্টি হলে ওই একই জায়গায় বাংলাদেশের রাজনীতি আটকায় থাকবে। যেই কারণে এই জন্য বিএনপির একটা প্রপার আর এবং রাজনীতিটা আওয়ামী লীগ বা বিএনপি বাইনারি থেকে ছড়ায় গেছে, সেটা ভেঙে গেছে। এই জন্য বললাম নতুন সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হয়েছে। ফলে এখন আর বাইনারি জায়গার থেকে রাজনীতি করার দরকার নেই। ফলে যারা ধরেন জামাত ইসলাম কৃত্রিমভাবে যে একটা বিরোধী দল, বিরোধী পক্ষ হওয়ার চেষ্টা করলো এবং করতে গিয়ে সে যে ন্যারেটিভ পলিটিক্স করলো, ধরেন বিএনপির 1000 সমস্যা আছে, এটা আমরা জানি। যেমন চাঁদাবাজির সমস্যা মনে হলো 5 তারিখে বাংলাদেশের প্রধান সমস্যা হয়ে গেছে। আরে ভাই, এটা যুগ যুগ ধরে চলতেছে। চাঁদাবাজি কে করে না? হাত বদল হয়েছে, কে করে না? কোন দল করে না? এটা একটা কাঠামোগত সমস্যা। আপনি যদি জুট এরকম রেখে দেন, আপনি যদি ময়লার এই ব্যবস্থাপনা রেখে দেন, আপনি যদি বাজার সমিতির এই কন্ডিশন রেখে দেন, আপনি ফুটপাত এরকম রেখে দেন, চাঁদাবাজি হবেই, যে দলই আসুক। কারণ এটা একটা ইকোনমিক্যাল সিস্টেম আছে, এটা তো একটা রেগুলেশনের মধ্যে আনতে হবে। চাঁদাবাজির সমস্যাটা কাঠামোগত সমস্যা, কিন্তু চাঁদাবাজ আর বিএনপি একাকার। যেমন এই যে ন্যারেটিভটা নির্মাণ করা হইলো, ডিফেম করা হইলো, এই ডিফেম করার মধ্য দিয়ে কিন্তু আপনি কিছু গেইন করতে পারলেন না। কারণ যে লোকটা চাঁদা দেয়, ধরেন ফুটপাতে দোকান করে 2000 টাকা খায়, 2000 টাকা ইনকাম করে তার ফ্যামিলি চালায়, এবার 200 টাকা ধরেন যে চাঁদা দেয়, সে তার প্রতি খুশি, কারণ তার জীবিকা হচ্ছে। আপনি একটা সিস্টেম করেন, একটা ছোট্ট দোকান করেন, সিটি কর্পোরেশনের আওতায় দেন, সিটি কর্পোরেশনকে সে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা টাকা দিবে, বাকিটা সে সুন্দর করে ব্যবসা করে। একটা সিস্টেমের মধ্যে আন, সারা দুনিয়াতে আছে। তা না করে এই পুরা ব্যবস্থাপনাটাই আপনি যখন যে এলাকায় জামাত প্রভাবশালী, সেটা জামাতের লোক নিয়ন্ত্রণ করে, যেখানে এনসিপি, যেখানে বিএনপি নিয়ন্ত্রণ করে, এবং কোথাও কোথাও আওয়ামী লীগের লোকও তাদের সাথে থাকে। কম বেশি সবাই করে, যার যার সক্ষমতা অনুযায়ী করে, প্রত্যেকটা দল করে। সব মাছ ময়লা খায়, কিন্তু নাম হচ্ছে এক মাছের। এই যে ন্যারেটিভ পলিটিক্সটা তৈরি করলেন, এইটার মধ্য দিয়ে আপনি আসলে তেমন কিছু গেইন করতে পারবেন না। কেন গেইন করতে পারবেন না? আমাদের এখানকার পলিটিক্যাল কালচারের মধ্যে আপনি যদি এই যেটা আমি বলছি কাঠামোগত পরিবর্তন না করতে পারেন, তাহলে এই সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ অভ্যস্ত হয়ে উঠবে। তাহলে গণ অভ্যুত্থানের মধ্যে তাহলে সেই কাঠামোগত পরিবর্তনটা করবে কি? কাঠামোগত পরিবর্তনের জন্য রাজনীতি লাগবে আমাদের, সংগঠন না। আমি কিন্তু বারবার বলতেছি রাজনীতি লাগবে আমাদের। আমরা যেটা করতেছি, আমরা যেটা মনে করছি, সংগঠন এবং পলিটিক্সকে গুলায় ফেলতেছি আমরা। সংগঠন ইম্যাটেরিয়াল। 5 তারিখের পরে যে রাজনীতিটা নির্মাণ করা দরকার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেখানে হলো মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠা করা দরকার। রাষ্ট্রে কোনো দলের মালিকানা প্রতিষ্ঠা করা দরকার নেই। রাষ্ট্র, এখানে কথাটা হইলো 5 তারিখের পরে দল যার যার রাষ্ট্র সবার। ধরেন জামাত ক্ষমতায় আসছে, আমি শিবির করি না, আমাকে চাকরি নিশ্চয়তা পাইতে হবে, আমার জামাতের প্রতি কোনো ধরেন অ্যাফিলিয়েশন নাই, আমি সমালোচনা করি, আমি ভয় পাবো না যে আমাকে চাকরি দিবে না, বা আমাকে অ্যারেস্ট করবে, বা আমাকে গালাগালি করবে, আমাকে ডিফেম করবে, ভোট আইডি আমাকে চরিত্র হনন করবে, আমি ভয় পাবো না। আমি বিএনপি ক্ষমতা গেলে আমি বিএনপিকে যা খুশি বলবো, লজিক সমালোচনা করবো, প্রোপাগান্ডার কথা বলছি না আমি, কিন্তু আমি ভয় পাবো না, যেই জন্য আমাকে একটা কিছু করতে হইতে পারে, বা একটা কিছু চিন্তা করতে হইতে পারে, যেমন নিরাপত্তা। এইরকম একটা রাষ্ট্র আমরা দেখতে চাই, যেখানে
পিপল সভারেন্ট, নট পলিটিক্যাল পার্টি, নট অমুক নেতা, নট অমুক ভাই, নট অমুক সিন্ডিকেট, পাওয়ার ক্যাপচার বাই এলিটস। এইখান থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত হইতে হবে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের জন্য যে প্রক্রিয়া, এই জন্য আমাদের একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে, যে রাজনীতিটা হবে ভ্যালু বেসড। কারণ ভ্যালু বেসড রাজনীতি করবেন কীভাবে, যেটা ছোটোবেলার থেকে বলতেছি, সেটা হলো পার্সন উইথ ভ্যালুস দ্বারা। এই জন্য আপনি নমিনেশন কাকে দিবেন, যে ব্যক্তিটা এই ভ্যালুসটা ধারণ করে। যে ভ্যালুসটা কি, ধরেন বিএনপির মতো একটা দলে আপনি এটা কীভাবে নির্ণয় করবেন? প্রথম দিকে কিন্তু তারা বলছিল যে 1 নম্বর যোগ্যতা হবে সবচেয়ে সৎ, যে সে আগায় থাকবে। ধরেন আপনিও থেকে, আপনি 70 মামলা, আমি 80 মামলা, আরেকজন 200 মামলা, আরেকজন 700 মামলা। হ্যাঁ, কেউ বউ হারাইছে, কেউ বাবা হারাইছে, মানে ত্যাগী এই ক্যাটাগরিতে দিলে আপনার 50,000 লোকের নমিনেশন দিতে হবে, তাও হবে না। এটা তো ক্যাটাগরি না, তাহলে তো আপনাকে একটা স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে। সেটা কি? সেটা হলো ট্রুথ, ন্যায়। ন্যায়ের দিক থেকে যে সুপ্রিম, তাকে আপনি দিবেন। তাইলে এবার অন্য লোকটাও মানবে। যে বললো না বুকে পাথর বাইদা, বুকে পাথর বাঁধার কষ্টটা কমবে কখন? যখন দেখবে আচ্ছা উনি তো আমার চেয়ে কোয়ালিটিতে আগানো, ঠিক আছে আমি ওনার পাশে থাকি। কিন্তু উনি যদি আমার চেয়ে কোয়ালিটিতে আগানো না হয়, উনি যদি ভাবি কোঠায়, বাইস্তা কোঠায়, পরিবার কোঠায়, অমুক কোঠায়, ব্যবসায়ী কোঠায়, তমুক কোঠায়, ডোনেশন কোঠায় যদি আমার চাগায় যায়, ডেফিনেটলি আমি এই টার্মে, যেহেতু বিপদে আছে দেশ এবং দল, এই টার্মে বুকে পাথর বাইন্দা রাজি হইলেও, আর জাতীয় নির্বাচন অলওয়েজ মার্কার নির্বাচন, ব্যক্তি এখন ওইরকম